হ্যালো বন্ধুরা, মার্কেট আজকে যেভাবে ক্লোজিং দিয়েছে, নিফটি 1.62% আপ, নিফটি ব্যাংক হচ্ছে 1.93% আপ। সে জায়গায় অনেকের মনের মধ্যেই কিন্তু প্রশ্ন আসছে যে মার্কেট কি এবার তাহলে রিবাউন্ড করলো বা মার্কেট কি এবার কোনো ব্রেকআউট দেবে। তো প্রথমে এই বিষয়ে একটু আলোচনা করে নেব। দেখতে পাচ্ছেন ইন্ডেক্সগুলো বেশিরভাগই কিন্তু পজিটিভ, আর এফএমসিজি কিন্তু সেভাবে আজকে পজিটিভ নয়, নেগেটিভ, যেটা কিন্তু হওয়া হয়তো উচিত নয় যেভাবে বাজেট এসেছে। তো বাকি দেখতে পাচ্ছেন সব কিছু পজিটিভ। আরেকটা যেটা নেগেটিভ সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। তো ইন্ডিয়া ভিক্স কেন নেগেটিভ? ইন্ডিয়া ভিক্স নেগেটিভ হলে আমাদের ভালো। ইন্ডিয়া ভিক্স ডাউন মানে এটা বলতে চাইছে যে ভোলাটিলিটি কিন্তু খুব একটা বেশি আর নেই, কমে আসছে ভোলাটিলিটি। বুঝতেই পারছেন যে যেটা কিন্তু এই কিছুদিন আগে জাস্ট 29শে জানুয়ারি বা এখানে 30শে জানুয়ারি দেখতে পাচ্ছেন যে 18 বা 19-এর জায়গায় ছিল, 19 থেকে কিন্তু একেবারে 14-র নিচে নেমে চলে এসেছে। তো সে কারণে হয়তো ভোলাটিলিটি আগামী দিনে একটু কম হবে। আর মার্কেট ব্রেকআউট দিতে চাইছে কিনা সেটা যদি একটু টেকনিক্যালটা দেখেন সেখানে হয়তো বুঝতে পারবেন। তো আমি প্রথমে নিফটি 50-তে যাচ্ছি। নিফটি 50-র আজকে ক্লোজিং এরকম একটা জায়গায় হয়েছে 23,739, এই জায়গায় দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা কিন্তু মার্কেটে শর্ট ছিল তাদের কিন্তু ভালো রকমই স্টপ লস ট্রিগার হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি। তো সে কারণে তাদের জন্য দুঃখিত। তো মার্কেট যেভাবে মোমেন্টাম নিয়ে ওপরের দিকে আসছে সেখানে হয়তো ব্রেকআউট আসতে পারে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে খুব একটা বোঝা যাচ্ছে না টেকনিক্যালটা। আমরা যদি 3 মাসের চার্টে যাই তাহলে বুঝতেই পারছেন যে এই যে রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু যথেষ্ট ভয় ধরানো রেড ক্যান্ডেল ছিল। তার কারণ হচ্ছে এই জায়গায় যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স থেকে কিন্তু ব্রেক করে নিচের দিকে আসার চেষ্টা করছিল এই রেড ক্যান্ডেলটা। তবে আজকে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, মানে যেটা হয়েছে অলরেডি, এটা একটা খুবই বড় ক্যান্ডেল। ওখানে হাই মেরেছিল দেখতে পাচ্ছেন প্রায় 23,770 মতো। তো এই যে বিগ গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু সবাইকে ছাপিয়ে যাচ্ছে, এই ধরনের ক্যান্ডেলগুলো তো ছাপিয়ে যাচ্ছেই। আর একদম এসে পৌঁছেছে এরকম একটা জায়গায় যেখানে কিন্তু হেভি প্রাইস অ্যাকশন ছিল। বুঝতেই পারছেন এখানে কিন্তু যথেষ্ট স্ট্রং প্রাইস অ্যাকশন ছিল। এটা অনেকটা কিন্তু আগে সাপোর্টের মতো কাজ করছিল। তো এই যে প্রাইসটা, এই প্রাইসটা কি এখন রেজিস্ট্যান্সের মতো কাজ করবে? ধরুন 23,750 মতো। আমার তো মনে হচ্ছে না যে এটা এখানে কোনো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমার মনে হচ্ছে মার্কেট ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু ভালো রকমই প্রস্তুতি নিচ্ছে। তো সে কারণে মার্কেটের ওভারঅল পজিটিভ। আরেকটা যেটা দুর্দান্ত ঘটনা ঘটেছে আজকে মার্কেটে, সেটা একটু ফোকাস করতে চাই। তো আমি আপনাকে নিয়ে যাচ্ছি এফআইডিআই ডেটা। বুঝতেই পারছেন যে বহুদিন রেড সিগন্যালের পর, বহুদিন পর আজকে একটু আনন্দের খবর, খুশির খবর যে এফআইআই কিন্তু আজকে বহুকাল পর, বুঝতেই পারছেন যে এখানে কত ছিল লাস্ট জানুয়ারি 2-তে ছিল একদিন, তারপরে আবার তো রেড ছিল বুঝতেই পারছেন। তো জানুয়ারি 3 থেকে যে রেড চলছিল সেটা কিন্তু ফেব্রুয়ারি 4-এ এসে এই প্রথম আপনি গ্রিন দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস হাইলাইট করার মতো যে এখানে এফআইআই আমি মানলাম যে 809 কোটি টাকার কিনেছে, নো প্রবলেম। 809 কোটি টাকা এখানে ইনভেস্ট করার তাদের কারণ আছে। তার কারণ হচ্ছে যেহেতু মার্কেট অনেক নিচের দিকে আছে, সে কারণে এফআইআই যদি সেখানে কিনছে সেটা কিন্তু মানে ঠিকই আছে। তবে আপনি যদি একটু ডিআইএতে যান, এখানে দেখতে পাচ্ছেন যে ডিআইআই কিন্তু এতদিন কেনার পর আজকে সেল করেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এফআইআই এত মানে মার্কেট এতটা নিচে আছে, সেখানে এফআইআই কিনছে, যেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, কিন্তু ডিআইআই এরকম একটা জায়গায় বিক্রি করছে কেন আমার ধারণার বাইরে। এখন যদি এফআইআই এবং ডিআইআই দুজনেই কেনাকাটা করে তাহলে কিন্তু মাল অন্য জায়গা থেকে বেরোবে, আর সে কারণে এখানে কিন্তু মার্কেট যথেষ্ট পজিটিভ মোমেন্টাম নিয়ে ওপরের দিকে যেতে পারে। তবে ডিআইআই মার্কেট এরকম একটা নিচে আছে, এতটা নিচে আছে, সেখানে ডিআইআই সেল করার কারণ কি আমার মাথায় ঢুকছে না। মানে এরকম তো স্টক পাওয়াও মুশকিল যে যেটা এখনই হয়তো অনেকটা প্রফিট দিচ্ছে, সেটা কিন্তু নয়, সবই কিন্তু নিচে আছে। তাহলে ডিআইআই এই জায়গায় বিক্রি করার কিন্তু কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। তো যাই হোক, আজকে আমরা দেখতে পেলাম যে অনেকদিন পরে এফআইআই কিন্তু কেনাকাটা করেছে। আর এই খুশিতে আজকে একটা স্পেশাল স্টক নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ। তো প্রথমেই আমি আপনাকে একটা স্টকে নিয়ে যেতে চাই, আপনাকে দেখাতে চাই যে কী ধরনের প্রফিট দিয়েছে। ফর এক্সাম্পল, এখানে আপনি চার্টটা দেখতে পাচ্ছেন, চার্ট দেখতে পাচ্ছেন কেবলমাত্র 1 বছরের। আমি আপনাকে 5 বছরের চার্টে নিয়ে যাচ্ছি, কারণ আমি যেটা বলেছি যে 1 লক্ষ টাকা কিন্তু 5 বছরে 4 কোটি টাকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনি দেখলে অবাক হবেন যে এটা কিন্তু 4 কোটি নয়, এটা অনেক অনেক বেশি হয়েছিল। সেখান থেকে এখন অনেক প্রাইস নিচে এসে যেটা হয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু 4 কোটি বলেছি। কি বলছি পুরো ঘটনাটা আমি বিস্তারিত বোঝাচ্ছি। তো তারপরে আমার যেটা বোনাস পয়েন্ট বলার এই ভিডিওতে সেটাও আমি বলবো। তো আমি 5 বছরের চার্ট লাগালাম, ঠিক আছে। তো এই জায়গায় প্রাইস কত ছিল দেখুন, 5 পয়সা ছিল, বুঝতে পারছেন, 0.05, মানে কত ছিল 5 পয়সা। তাহলে 5 পয়সা থেকে যদি 1 টাকাও হয় তাহলে সেটা কত গুণ হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে 20 গুণ। 5 পয়সা থেকে যদি 1 টাকা হয় সেটা হচ্ছে 20 গুণ। আর এখন প্রাইসটা কত দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 20 টাকা, ঠিক আছে।
তো এই যে 5 পয়সা থেকে এখানে 5 পয়সা ছিল, বুঝতে পারছেন, এই যে 5 পয়সা থেকে 1 টাকা হওয়া মানে 20 গুণ, আর 1 টাকা থেকে 20 টাকা হওয়া মানে আরও 20 গুণ। সুতরাং আপনি যদি ডাইরেক্ট হিসাব করেন তাহলে 0.05 থেকে যেটা 5 পয়সা থেকে 20 টাকা হওয়া মানে সেটা কিন্তু 400 গুণ। সুতরাং এটা কিন্তু 5 বছরের চার্ট, বুঝতেই পারছেন। এখানে আমি 27 মার্চ 2020 কিন্তু আমি প্রাইস দেখাচ্ছি আপনাকে। তো সেখান থেকে মানে 27 মার্চ 20 থেকে মার্চ 25 এখনও আসেনি, তার মধ্যেই কিন্তু 400 গুণ হয়ে গেছে। সুতরাং আপনি যদি 1 লাখ টাকা রাখতেন তাহলে সেটা কত হতো? 400 লক্ষ টাকা। আর 400 লক্ষ টাকা মানেই কিন্তু সেটা দাঁড়াচ্ছে 4 কোটি। ঠিক আছে, তো আপনাদের দেখাতে পারলাম যে কিভাবে 1 লক্ষ টাকা 5 বছরের মধ্যেই কিন্তু 4 কোটি হয়েছে। তো এই যে আমরা হিসাবটা করলাম, এটা কিভাবে হিসাব করলাম? এটা হচ্ছে 5 পয়সা থেকে আমরা 20 টাকা পর্যন্ত হিসাব করলাম। ঠিক আছে, 5 পয়সা থেকে 20 টাকা পর্যন্ত, যেটা হচ্ছে এখনকার প্রাইস। এখানে দেখতে পাচ্ছেন 4 ফেব্রুয়ারি 20 টাকা প্রাইস। ঠিক আছে, কিন্তু একটু আগে দেখুন এই জায়গায় মোটামুটি এটা মার্চ 2023 মতো, সেটা কিন্তু 84.55 হয়েছিল। ঠিক আছে, তো 84.55 আমি বাদই দিলাম, আমি জাস্ট কিন্তু 80 ধরলাম। এবার হিসেব করতে বসুন যে 5 পয়সা থেকে 80 টাকা হওয়া মানে কত গুণ প্রফিট। ঠিক আছে, তো 5 পয়সা থেকে 80 টাকা সেটা দাঁড়াচ্ছে 1 টাকা, মানে 5 পয়সা থেকে 1 টাকা হচ্ছে 20 গুণ, আর 1 টাকা থেকে 80 টাকা হচ্ছে আরও 80 গুণ, তাহলে 20 × 80, তাহলে 1600 গুণ হয়েছে। আর এটা কি? এটা কিন্তু 2023এই, বুঝতে পারছেন যে এখন মানে আজ থেকে আরও 2 বছর আগের ঘটনা। তো এখান থেকে একবার হিসাব করুন, যেটা মার্চ 2020-তে ছিল, এই জায়গাতে মার্চ 2020-তে ছিল, সেটা কিন্তু মার্চ 2023 মানে 3 বছরের মধ্যে কিন্তু 1600 গুণ হয়েছে। এবার ভাবুন আপনি এগেন 1 লাখ টাকাই রাখছেন, তাহলে সেই 1 লাখ টাকা কততে পরিণত হবে? 1 লাখ টাকা হবে 1600 লক্ষ টাকা, মানে 16 কোটি টাকা। আমি তো 4 কোটি টাকাই বলেছি। তো বুঝতেই পারছেন একটা স্টক যেটা কিন্তু এরকম রিয়েল রিটার্ন দিয়েছে। হ্যাঁ, তারপরে হয়তো আপনি বলবেন যে সেখান থেকে অনেকটা নিচে নেমে এসেছে, মানে যেটা 80 টাকা এখানে চলে গেছিলো সেটা কিন্তু 1/4 হয়ে গেছে, 20 টাকা হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনার 400 গুণ কিন্তু প্রফিট আছে। তো যাই হোক, এ ধরনের স্টক নিয়ে কথা বলার কারণ কি? একটা বিশেষ কারণ আছে এ ধরনের স্টক নিয়ে কথা বলার। তো আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে এই স্টকটা যে এত গুণ হলো, এটার কি রেজাল্ট খুব ভালো ছিল? তো ঠিক আছে, তাহলে রেজাল্টের দিকে একটু চোখ রাখা যাক। রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2021 নেগেটিভ ছিল, হঠাৎ করে 2021-এ কোনো কারণে এখানে দেখতে পাচ্ছেন যে 672 ক্রোর হয়ে গেছিলো, যার আদার ইনকাম এখানে দেখতে পাচ্ছেন যে আদার ইনকামটাই ছিল 681 কোটি। যদি এই 681 কোটি আদার ইনকাম না থাকতো তাহলে কিন্তু এই 672 মানে এটাও কিন্তু লসেই ছিল। তো লস, এটাকেও আমি লস বলবো, কারণ এটা হচ্ছে ওয়ান টাইম ইনকাম। ঠিক আছে, এটাও লস লস লস, মানে লস মেকিং কোম্পানি, এখানেও লস এখানেও লস। তাহলে সেপ্টেম্বর 2021 থেকে এখানে ধরুন মার্চ 2023 পর্যন্ত যে জায়গায় এত গুণ হয়ে গেছে টাকা, সেখানে কিন্তু প্রত্যেকটাই নেগেটিভই বেশিরভাগ ছিল। এইটা হচ্ছে ওয়ান টাইম কোনো একটা ইনকামের জন্য, এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দেখুন, এই নাম্বারটার জন্যই কিন্তু এটা এসেছে। তো যেখানে নেগেটিভ প্রফিট মানে লস চলছিল কোম্পানিতে, সেখানে কিন্তু স্টক এত গুণ হয়ে গেছে। তো তারপরে একটু পজিটিভ নিতে শুরু করেছিল, 0.29, 3.84, 2.05, আবার কমতে শুরু করেছে। দেখুন এই 3.84 থেকে আবার কমতে শুরু করেছে, 2.05, -2.14, -3.48, -4.31। তো বুঝতে পারলেন যে এর কিন্তু যে প্রফিট একদম মালামাল করে দিয়েছে প্রফিটে, সেটা কিন্তু নয়। তা সত্ত্বেও কিন্তু স্টক এইভাবে রকেটে পরিণত হয়ে গেছিল। এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। ঠিক আছে, তো প্রমোটার যেটা মার্চ 2022-এ 0.0% ছিল, সেটা কিন্তু এখানে বুঝতে পারছেন 24-এ এসে কিন্তু 94.14। সুতরাং অলমোস্ট এভরিথিং মানে সেটা কিন্তু প্রমোটারদের হাতেই রয়েছে। এখানে ডিআইআই যেটা 0.51 ছিল, সেটা কিন্তু মাঝে মধ্যে একবার হঠাৎ 0 হয়ে গেল, তারপরে 0.82, বুঝতেই পারছেন এখন হচ্ছে 0%। ঠিক আছে, আর পাবলিক এফআই এর কোনো নামই নেই এখানে, সবসময় 0। সুতরাং পাবলিক হচ্ছে এখানে 99.49% ছিল, সেটা ধীরে ধীরে মোটামুটি 5%, কাছাকাছি 5%-এর মতোই থেকেছে, 5.86, 5.86, 87, 88। ঠিক আছে, তো খুব একটা কিন্তু চেঞ্জ নেই। বুঝতেই পারছেন যে আইদার এটা প্রমোটারের হাতে আছে, আর না হলে 5% আছে পাবলিকের হাতে। তো এখানে প্রশ্ন হচ্ছে এফআইএ ডিআই কি তাহলে এ ধরনের একটা কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারেনি? তো তারা হয়তো পেরেছে। তো এবার বলি যে এই ভিডিও বানানোর উদ্দেশ্য কী। সাধারণত কী হয়, আমরা অনেক সময় রিটেলাররা পেনি স্টক খোঁজার চেষ্টা করি, আর ফ্যানি স্টক খুঁজে তাতে ইনভেস্ট করে কিন্তু আমরা
কোটিপতি হতে চাই। তো এই ধরনের স্টক যেগুলো মানে এটাও যেমন বললাম, এটা একটা উদাহরণ জাস্ট, এরকম স্টক থেকে কিন্তু যতটা সম্ভব ইনভেস্টমেন্ট করা থেকে দূরে থাকবেন। আমি বলছি না যে এটার মধ্যে কোনো নেগেটিভ কিছু আছে, তবে এই ধরনের যে মুভমেন্ট যেখানে প্রফিট কিন্তু সেভাবে নেই, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা খুব খুব হাইলি রিস্কি। তো এই ধরনের কিছু কিছু নিউজও আসতে পারে, যেমন অমুক স্টক এত গুণ দিয়েছে, কোটিপতি হয়ে যাবেন। তো এই ধরনের স্টক থেকে কিন্তু একটু দূরে থাকবেন বা সঠিক অ্যানালিসিস পরে তবেই ইনভেস্ট করবেন। দেখতে পাচ্ছেন রাজ রেয়ন ইন্ডাস্ট্রিজ, এখানে হচ্ছে 1.99%, পি রেশিও এর নেই, আরওসি হচ্ছে 7.14, আর আরওই হচ্ছে 2.16। 1104 কোটির কোম্পানি খুব যে ছোট্ট কোম্পানি সেটা নয়, তবে এটা কিন্তু বুঝতে হবে যে এটা মার্কেট ক্যাপ, আর মার্কেট ক্যাপ এইরকম একটা এতটা ওপরেই এসেছিল বা এখনও পর্যন্ত এই জায়গায় আছে, সুতরাং এরও একটা এফেক্ট আছে। প্রাইসটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে মার্কেট ক্যাপ কিন্তু একটা যথেষ্ট ভালো দাঁড়িয়ে গেছে। আপনি যদি প্রশ্ন করেন এটা কোন সেক্টরের স্টক, তাহলে আপনাকে দেখাই এই জায়গায় যে রাজ রেয়ন লিমিটেড, এটা হচ্ছে পলিস্টার, মানে এটা অ্যাকচুয়ালি টেক্সটাইল রিলেটেড বিজনেসের সঙ্গে জড়িত, টেক্সটাইল বিজনেসই বলতে পারেন। তবে শুধু এটা নয়, এরকম আরও পেনি স্টক কিন্তু মার্কেটে আছে, তাই ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু নিজের থেকে সম্পূর্ণ অ্যানালিসিস করার পর কিন্তু ইনভেস্টমেন্ট করার ডিসিশন নেবেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।